বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। আমাদের কন্টেন্ট চেক করতে পারেন যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন। আমরা ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথা বলি এবং একটু বিশ্ব সাহিত্য নিয়েও কথাবার্তা বলি। কন্টেন্ট পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে হ্যালোউইন। তো সবাইকে স্কেরি হ্যালোউইন, হ্যাপি হ্যালোউইন বলে তো কিছু হয় না। হ্যালোউইনে আর হ্যাপি হবেন কী করে, মানে ভয় পেতে গিয়ে আর কী করে খুশি হবেন। কিন্তু সেই খুশির মেজাজ সেটাই হ্যাপি হ্যালোউইনটাই হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে বেশ কিছু 9টা বা 10টা বেশ ভয়ের ইংরাজি বই, যেহেতু হ্যালোউইন, তার রেকমেন্ডেশন দেবো। 2টো বাংলা বইয়ের রেকমেন্ডেশন দেবো এবং নট অনলি ভয়ের বই এখানে কথাবার্তা হবে, তার সঙ্গেও কথাবার্তা হবে হচ্ছে যে কিছু কিছু বই যার হরর জনরাতে ইনফ্লুয়েন্স মারাত্মক। একদম শুরুর দিকে যারা ইনফ্লুয়েন্স করেছিল এই জনরাকে, এই জনরা তৈরি করতে, এই জনরা এস্টাবলিশ করতে সাহায্য করেছিল, সেই সমস্ত নিয়ে কথাবার্তা হবে। সবই যে ভয়ের বই হবে তা না, কিন্তু যেটা বললাম যে তাদের প্রত্যেকেরই একটা এই জনরাতে একটা মারাত্মক ইনফ্লুয়েন্স আছে বা ছিল, থাকবে, এরকমভাবেই বই বাছা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা এখনও পর্যন্ত মনে হয় পাঁচটা ভিডিও মনে হয় করেছি এই ভূত চতুর্দশী থেকে আজকে হ্যালোউইন পর্যন্ত। সেগুলো চাইলে গিয়ে দেখতে পারেন। বাংলা আছে 2-3টে, ইংরাজিও 2-3টে আছে এরকম। আর মোটামুটি এই প্রচুর গল্প এবং উপন্যাস আছে এই জনরার, যেগুলো রিভিউ করা যায়, কিন্তু সেগুলো রিভিউ করার মতন সময় করে উঠতে পারিনি। ন্যাচারালি পেশা সামলিয়ে তারপরে এইসব করতে হয়। এগুলো হচ্ছে প্রফেশনটাকে ছেড়ে তো সেটা করা সম্ভব নয়। তো সেই প্রফেশন সামলাতে গিয়ে সমস্ত কিছু, যতগুলো কিছু করা যেতে পারত সেই সবগুলো করতে পারিনি, কিছু করার নেই সেটা। তো এটাই বলার। আর আমার একটা ইংরাজি চ্যানেলও আছে, ইংরাজি বইয়ের চ্যানেলও আছে। সেখানে আমি কম কাজ করি, কারণ বাংলাটাতে বেশি কাজ করি। বাংলা আমার মাতৃভাষা এবং তার প্রতি দায়বদ্ধতা সবার আগে, তারপরে অন্য যে কোনো ভাষার প্রতি দায়বদ্ধতা। কিন্তু যাই হোক, সেই চ্যানেলটাতে কিছু কিছু ভিডিও, এই যে বইগুলোর আজকে রেকমেন্ডেশন দেবো বা আগেও যেগুলো দিয়েছি ইংরাজি বই যেগুলো, সেগুলোর রিভিউ বা নতুন যা কিছু আপডেট হ্যানা সেগুলো সব ওখানেই দিই। আপনারা চাইলে সেই চ্যানেলটাতে জয়েন করতে পারেন। সেই চ্যানেলটার নাম হচ্ছে হিজ লিটারারি উইজডম। সেটা আমি লিখে দিচ্ছি যাতে স্পেলিংয়ে যদি খুঁজে পেতে চান, যদি ইংরাজি ভাষায় সেই রিভিউগুলো দেখতে চান ইংরাজি বইয়ের বা ইংরাজি বইয়ের রিলেটেড যা কিছু লেটেস্ট নিউজ, সমস্ত কিছু ওখানেই দিই। তো হিজ লিটারারি উইজডম আমি এটা লিখে দিচ্ছি। এই হচ্ছে ভূমিকা আর কি, ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবারে অ্যাকচুয়ালি ঢুকে পড়ি আজকের যে বইয়ের রেকমেন্ডেশনগুলো দেওয়ার। প্রথম বই সেটা হচ্ছে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, শার্লক হোমসের গল্প, আর্থার কোনান ডয়েলের লেখা। সবারই জানা আর কি। এই গল্পের নাম যায় না, এই উপন্যাসের নাম যায় না, এরকম কেউ নেই। ইংরাজিতে তো বটেই, প্রচুর পাবলিকেশন থেকেই পাবলিশড হয়েছে, বাংলাতেও প্রচুর অনুবাদ রয়েছে। তো এই একটা বই যেটা কিন্তু কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট নেই, অর্থাৎ ভূতের বই নয়, সুপার ন্যাচারাল এলিমেন্ট নেই। কিন্তু এই বইটা প্রথম যখন পড়েছিলাম বা আপনিও যখন প্রথম পড়বেন, তখন কিন্তু যদি আমি জানি না বাংলা অনুবাদে সেই গল্পের কী অবস্থা দাঁড়ায় সেটা আমি বলতে পারবো না, বাট ইংরাজি যদি আপনি পড়েন এবং আনএব্রিজড টেক্সট যদি আপনি পড়েন, আপনার কিন্তু গা ছমছম করবে, কিছু কিছু জায়গায় করতে বাধ্য আর কি। এবার ব্যাপার হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ চারিদিকে আলো ঝলমল, রিল চলছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রিল করে পয়সা কামাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং এই এরকম একটা সময় আর কি। সেই সময়ে দাঁড়িয়ে এই গল্প পড়ে আপনার ভয় পাবেন কি পাবেন না সেটা একটা খুব তর্কযোগ্য ব্যাপার আর কি। কিন্তু আপনি যদি একটু নিরিবিলি জায়গায় গিয়ে এই গল্প পড়েন তাহলে কিন্তু ভয় পাবেন, গা ছমছম করবে। ভয় পাবেন বলাটা হয়তো ঠিক হবে না। আর যে সময় এই গল্প লেখা হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ এই উপন্যাসের যেটা বলা যেতে পারে যে বিশ্লেষণ, বা এই উপন্যাস আদৌ ভয় পাওয়াতে পারে কিনা, এসব আজকের দিন দাঁড়িয়ে বিচার করা যাবে না। যে সময় এই উপন্যাস লেখা হয়েছিল সেই সময়ে হরর জনরাতে বা সুপার ন্যাচারাল এলিমেন্ট, সেই সমস্ত নিয়ে যে লেখা হতো তার উপরে বিশাল ইনফ্লুয়েন্স ছিল এই লেখাটার। তো এটাই বলার আর কি। এটা হচ্ছে প্রথম উপন্যাস, এটা লেখা হয়েছিল 1902 সালে, বা 100 বছরের পুরনো উপন্যাস আর কি। তো এটা হচ্ছে প্রথম উপন্যাস। সেকেন্ড হচ্ছে ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলা। কিছু বলার নেই, ওই একই অবস্থা। নাম শোনেনি এরকম মানুষ হয়তো সারা পৃথিবীতেই নেই আর কি। এখানে একটা কমন মিসকনসেপশন আমি দেখেছি অনেকের মধ্যেই,
ড্রাকুলা কোনো প্রজাতির নাম নয় আর কি। অনেকেই কিছু কিছু মানুষ, অনেকেই বলবো না, বা যাই হোক যেরকমই হবে, কিছু মানুষ আছে যারা কিন্তু মনে করে যে ড্রাকুলা হচ্ছে একটা প্রজাতি। ড্রাকুলা কোনো প্রজাতির নাম নয়, প্রজাতির নাম হচ্ছে ভ্যাম্পায়ার। যারা যারা মানে যাদের মৃত্যু নেই, যাদেরকে আনডেড বলা হয় আর কি, মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। এবং সেই রকমই একজন ভ্যাম্পায়ারের নাম ছিল হচ্ছে কাউন্ট ড্রাকুলা। তিনি রোমানিয়ার একটা ক্যাসেলের মানে একটা অঞ্চলের কাউন্ট ছিলেন। কাউন্ট বলতে আমরা এখানে জমিদার বলতে যা বুঝি, ওদের ওখানেও তাই আর কি, কাউন্ট। তো সেই কাউন্ট ড্রাকুলা হচ্ছে একজন ভ্যাম্পায়ারের নাম। ড্রাকুলা বলে কোনো মানে প্রজাতি হয় না। ঘুমিয়ে পড়ো নিলে ড্রাকুলা আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার হয় না আর কি। ঘুমিয়ে পড়ো নিলে ভ্যাম্পায়ার আসবে, তোমার রক্ত চুষে খেতে পারে, সেটা রাজনৈতিকরা এমনিই খাচ্ছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়, তার মধ্যে যাবো না। তো এটাই বলার যে ভ্যাম্পায়ার আছে, মানে ভ্যাম্পায়ার বলে প্রজাতি আছে, ড্রাকুলা বলে কিন্তু কোনো প্রজাতি নয়। ড্রাকুলা কোনো প্রজাতির নাম নয়। গল্পের কথা কিছু বলার নেই, আর এখানে এটা রিভিউ করার জন্যও, মানে রিভিউয়ের মধ্যেও ঢুকবো না। গল্প প্রায় সবাই জানে। ব্রাম স্টোকারের লেখা এই ড্রাকুলা গল্পটা প্রথম প্রকাশিত হয়ে হচ্ছে 1897 সালে, 1897। ইট ওয়াজ জনরা ডিফাইনিং আর কি। ভ্যাম্পায়ার নিয়ে গল্প তার আগেও যে লেখা হয়নি তা নয়, বাট সেগুলো জনরা ডিফাইনিং ছিল না। ড্রাকুলা এই গল্পটা কিন্তু পুরোপুরি জনরা ডিফাইনিং, এবং আমাদের মানে সারা পৃথিবীর পাঠকদের কাছে ভ্যাম্পায়ার নিয়ে যে গল্প হতে পারে এবং ভ্যাম্পায়ার জিনিসটা কী, ভ্যাম্পায়ার ব্যাপারটাকে পুরোপুরি এস্টাবলিশ করে হচ্ছে এই উপন্যাসটা, যার ফলে এর গুরুত্ব হরর জনরার ক্ষেত্রে অবিশ্বাস্য গুরুত্ব। এত গুরুত্বপূর্ণ হরর জনরাতে বা ভ্যাম্পায়ার স্টোরিজের মধ্যে কিন্তু সেরকমভাবে একদম নেই। ড্রাকুলা সিঙ্গেল হ্যান্ডেডলি সেই জনরাটাকে এস্টাবলিশ করেছিল। পরবর্তীকালে এই ড্রাকুলার যে স্টোরিটা ব্রাম স্টোকারের লেখা, এই কালচারটাকে এগিয়ে নিয়ে যান হচ্ছে স্টিফেন কিং। তার একটা অসাধারণ বই আছে, সেই বইয়ের রেকমেন্ডেশন এই লিস্টে রয়েছে, তো সেখানে যাব। তো এটাই বলতে পারি। আর মানে ড্রাকুলা গল্পটার, উপন্যাসটার একটা বিশেষ ব্যাপার ছিল, এটা একটা এপিস্টোলারি নভেল। এপিস্টোলারি নভেল হচ্ছে সেইগুলো যেগুলো চিঠিপত্রের আদান প্রদানের মাধ্যমে স্টোরিটা গড়ে ওঠে আর কি। একজন আরেকজনকে চিঠি দিচ্ছে, সে অন্যজনকে চিঠি দিচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে চিঠি দিচ্ছে, এবং সেই চিঠির মাধ্যমে আপনারা জানতে পারছেন যে অ্যাকচুয়ালি স্টোরিটা কীভাবে এগোচ্ছে বা আনফোল্ড হচ্ছে কীভাবে। তো এটা একটা সেই সময়ের তুলনায় এটা একটা যুগান্তকারী ব্যাপার ছিল। এপিস্টোলারি নভেল কিন্তু আমি জানি না এর আগে লেখা হয়েছিল কিনা, হতে পারে, আমি সেটা রিসার্চ করে দেখিনি। বাট এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে বলতে পারেন যে রাইটিং মেকানিজম ছিল, যে এপিস্টোলারি ফর্মে একটা এরকম ধরনের জনরা বেন্ডিং কাজকে, জনরা এস্টাবলিশিং কাজকে লেখা হয়েছিল আর কি। তো সেইটা ব্রাম স্টোকারের কৃতিত্ব দিয়েও ছোট করা যাবে না। ড্রাকুলা পড়তে কি আপনার ভয় লাগবে? আজকের দিনে দাঁড়িয়ে ভয় লাগবে না, তার কারণ আপনি ড্রাকুলার মানে ভ্যাম্পায়ারদের নিয়ে এত স্টোরি দেখে ফেলেছেন, ড্রাকুলারই এত অ্যাডাপ্টেশন দেখে ফেলেছেন, এবং যেগুলো অনেক ক্ষেত্রেই হাস্যকর আর কি। ভ্যাম্পায়ারের ডিম ফুটে বাচ্চা হচ্ছে, ড্রাকুলার বাচ্চা হচ্ছে, ড্রাকুলার বউ টৌ হাবি যাবি, মানে সে একটা যাচ্ছে তাই ব্যাপার আর কি, মানে বৈঠকখানার বাজার বানিয়ে ফেলেছে। তো যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে ওই অ্যাটমসফিয়ারটাকে আপনার পক্ষে ইম্যাজিন করাই মুশকিল, যে জোনাথন হারকার পাহাড়ি পথে, রোমানিয়ার কোনো এক পাহাড়ি পথে নির্জন জায়গায় একটা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, মানে একটা স্টেজ কোচের জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে আসছে একটা কোচ, যে চালাচ্ছে তার মুখটুক কিছু দেখা যাচ্ছে না, হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, চারিদিকে প্রচণ্ড ঠান্ডা। আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করা মুশকিল, কিন্তু যে সময় লেখা হয়েছিল সেটা হচ্ছে 1897। বিশ্বাস করুন যে ভয়ানকভাবে বিশ্বাস করা যেত এই ধরনের সেটিং, এবং জমিয়ে ভয় পাওয়ার মতন একটা পরিস্থিতি ছিল। আজকে ড্রাকুলার কোনো ইজ্জত নেই আর কি। ইজ্জত নেই এই কারণেই যে ওই বললাম যে চারিদিকে এত কিছু চলে, যে যার ফলে আলাদা করে ওই ধরনের সেটিং কল্পনা করাটাই মুশকিল। বিশেষত যাদের গ্রামে যাওয়ার অভ্যাস নেই, পাহাড় জঙ্গল এই সমস্ত জায়গায় একা থাকার অভ্যাস নেই, তাদের পক্ষে এই সেটিং কল্পনা করা মুশকিল। এই ধরনের উপন্যাস বা গল্পে আপনি ভয় এখনও পেতে পারেন, যদি আপনার কল্পনা শক্তি খুব প্রবল হয় আর কি, তাহলে আপনি ভয় পেতে পারেন। কিন্তু কল্পনা শক্তি যদি আপনার দুর্বল হয়, তাহলে ভয় পাওয়ার কিন্তু কোনো সেভাবে জায়গা নেই। এরপরে আরেকটা ভয়ানক কাজ, সেটা হচ্ছে কারমিল্লা। 1872 সালে লিখেছিলেন হচ্ছে শেরিডান লে ফানু। তিনি আইরিশ রাইটার ছিলেন। কারমিল্লা মোস্ট প্রবাবলি প্রথম ভ্যাম্পায়ারের গল্প। এর আগে ভ্যাম্পায়ারের গল্প একটা মনে হয় আছে, কিন্তু আর আমার মাথায় খুব একটা আসছে না, একটু রিসার্চ করলে পাওয়া গেলেও যেতে পারে। বাট প্রথম পপুলার ভ্যাম্পায়ারের গল্প
সেটা হচ্ছে কারমিল্লা। কারমিল্লা কিন্তু ড্রাকুলার আগে লেখা হয়েছিল। এটা লেখা হয়েছিল 1872 সালে এবং ড্রাকুলা লেখা হয় 1897 সালে। হরর জনরার উপর কারমিল্লার প্রভাব মারাত্মক আর কি। যেরকম বললাম যে অনেকেই যেটা মনে করেন যে কারমিল্লা বেরোনোর পরে ওই আইডিয়াটাকে ভ্যাম্পায়ার, এই ধরনের এক ধরনের প্রজাতি, আনডেড নন লিভিং বিংস যারা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে, আইডিয়াটা সেখান থেকে ব্রাম স্টোকার নিয়েছেন বলে অনেকে মনে করে। অবশ্যই এটা এখন আর আজকের দিনে দাঁড়িয়ে প্রুভ করা সম্ভব নয়, বা কেউ ফর শিওর বলতে পারে না, কিন্তু অনেকে এটা মনে করে। কারমিল্লায় কিন্তু একটা ব্যাপার আছে যে একটা লেসবিয়ানিজমের অ্যাঙ্গেল সেই সময় দাঁড়িয়ে কিন্তু শেরিডান লে ফানু ওই অ্যাঙ্গেলটা ইনক্লুড করেছিলেন। গল্পটা খুবই ভালো গল্প, জনরা বেন্ডিং গল্প, এবং তার কিন্তু বাংলায় একটা অনুবাদ আছে। সেই বইটা আমার কাছে, আমি পারলে আমি ছবি তুলে পরে দিচ্ছি। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, তিনি ইটি বলে একটা গল্প লিখেছিলেন। দাঁড়ান এক মিনিট দেখে আসি বইটা পাই নাকি। হ্যাঁ, বইটা পেয়েছি। আমি এই চ্যানেলে বইটা আগেও দেখিয়েছি, ভূত পেতনি রক্তচোষা। এটা আমার বাংলার সব থেকে প্রিয় ভূতের গল্পের একটা সংকলন। ছোটোবেলায় গল্পগুলো পড়ে খুব ভয় লাগতো, এবং সেই ভয়টা এখনও কিন্তু কিছুটা হলেও রিটেন করা আছে পরিণত বয়সেও আর কি। তো সেখানে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের ইটি বলে একটা গল্প আছে, ছোটোবেলায় পড়ে এটা আমার বাংলায় পড়া সব থেকে বেশি ভয়ের গল্প এটাই ছিল। মানে পিওর হরর যাকে বলে, ছোটো বয়সে আমি অনুভব করেছিলাম। কিন্তু বড় হয়ে যখন ইংরেজি পড়তে শিখলাম এবং কারমিল্লা পড়লাম, তারপরে গিয়ে বুঝতে পারলাম যে এই ইটি গল্পটা, যে গল্পটাকে আমি খুব সম্মানের চোখে দেখতাম, সেই গল্পটা অ্যাকচুয়ালি কারমিল্লার অ্যাডাপ্টেশন না, অনুবাদই বলা যেতে পারে। প্রায় 90% অনুবাদ, 10% ইন্ডিয়ান সেন্সিবিলিটিকে মাথায় রেখে, বাঙালি সেন্সিবিলিটিকে মাথায় রেখে এদিক ওদিক করা হয়েছে। লেসবিয়ানিজমের অ্যাঙ্গেলটা বাদ দেওয়া হয়েছে অবশ্যই। তো কিন্তু এতে সুবিধাটা যেটা, যাদের ইংরাজি ভাষায় পড়তে সমস্যা আছে, থাকতেই পারে, তারা কিন্তু ভূত পেতনি রক্তচোষা, এই বইটা হচ্ছে আপনার, এর পাবলিকেশনটা মনে হয় দেব সাহিত্য কুটির, এক্স্যাক্টলি দেব সাহিত্য কুটির। 200-250 টাকা দাম হবে বইটার, কিনে নিয়ে কিন্তু ওটা পড়ে নিতে পারেন। আপনি কিন্তু ইটি পড়বেন না, আপনি কারমিল্লার বাংলা অনুবাদ পড়বেন, এটাই ধরে রাখুন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বই। কেন এত পুরনো হররের বই পড়ছি? তার কারণ আমি মানুষটা এরকম যে যখন পড়াশোনা শুরু করি আর কি, বাংলাতেও আমি তাই করেছি, একদম শুরুতে কী ছিল সেখান থেকে আস্তে আস্তে এগোতে একদম বর্তমানে আসি, তাহলে আমি সেই জার্নিটা বুঝতে পারি যে কোথায় ছিল, সেখান থেকে উঠলো না নামলো, এই দিকেই থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেটা আমার ধরতে সুবিধা হয়। আমার মনে হয় যে একটা ক্রোনোলজি বললেই যাই হোক, ক্রোনোলজিটা বুঝতে একটু সুবিধা হয় আর কি। এটাই সেই জন্যে আমি পুরনো বই পড়ি, ক্লাসিক পড়ি, বাংলাতেও তাই করেছি, ইংরাজিতেও তাই, ইংরাজি ভাষাতেও তাই, ইংরাজি লিটারেচারেও তাই, বা অনুদিত যে সমস্ত সেখানেও তাই। তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে আর একটা মারাত্মক কাজ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দ্য ক্যাসেল অফ অট্রান্টো। দ্য ক্যাসেল অফ অট্রান্টো লেখা হচ্ছে হোরাস ওয়ালপোলের। আমরা যে আজকে উঠতে বসতে সবসময় একটু ভৌতিকী হলেই বেশ গথিক গল্প আর কি, গথিক লাভ স্টোরি, গথিক এটা সেটা, অনেক কিছু গথিক দিয়ে সব কিছুই করে ফেলি আর কি। মাংস রান্না থেকে শুরু করে উচ্ছেদ ঝোল সবই গথিক দিয়ে করি। এই প্রথম গথিক বই ছিল হচ্ছে দ্য ক্যাসেল অফ অট্রান্টো। এই বইটা এটা প্রকাশ হয় হচ্ছে 1764। এটা ছিল সারা পৃথিবীতে প্রথম গথিক জনরার উপরে বই। বেসিক্যালি এই বইটা বেরোনোর পরে লেখককে ডেসক্রাইব করতে বলা হয়েছিল যে এটা তুমি কী লিখেছো, আপনি কী লিখেছেন এটা। তো উনি তখন বলেছিলেন যে এটা একটা গথিক জনরার বই, এটা ধরে নিন। সেই প্রথম শব্দ উচ্চারণ হয় এবং সেখান থেকে দ্য ক্যাসেল অফ অট্রান্টো, সেটা হচ্ছে প্রথম পৃথিবীর গথিক বই, 1764-তে প্রকাশিত হয়েছিল। খুবই ভালো বই। ইংরাজি অবশ্যই ডিফিকাল্ট, অনেক পুরনো সময়ের ইংরাজি, ধরা কিন্তু মুশকিল। শুধুমাত্র ইংরাজি মিডিয়ামে পড়লেই কিন্তু এই ইংরাজি ধরা একটু মুশকিল। প্রকৃত সাহিত্যের ভাষা বুঝতে হবে এবং তার জন্য চর্চা লাগবে, তবে গিয়ে এটা বোঝা যাবে। বাংলা অনুবাদ আছে কিনা আমি ঠিক সেটা জানি না। এটা গেল। 5 নম্বর বই হচ্ছে একটা হিউজলি মিসআন্ডারস্টুড বই, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, মেরি শেলির লেখা, এবং বেরিয়েছিল হচ্ছে 1818 সালে। মিসআন্ডারস্টুড কেন? এক তো হচ্ছে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় পুরো ব্যাপারটা এটা ঘেটে গেছে। ওরা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে, অমুক ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ নট দ্য নেম অফ দ্য মনস্টার। এটা ভারতের অনেকেই জানে না। যারা পড়াশোনা করে তারা অবশ্যই জানে, যারা পড়ে টড়ে থাকে আর কি। কিন্তু আমাদের
রাজনৈতিক এবং বিভিন্ন অরাজনৈতিক বক্তব্য এটা জানে না যে মনস্টারটা যেটার কথা বলা হচ্ছে সেই মনস্টারটার নাম ফ্র্যাঙ্কেনস্টাইন নয়, যে তৈরি করেছিল মনস্টারটা তার নাম ফ্র্যাঙ্কেনস্টাইন। মনস্টারটার কোনো নাম ছিল না, কিন্তু ইট ওয়াজ কল্ড ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার। এইটা হচ্ছে গল্প। যা হোক, তো এইটা হচ্ছে একটা প্রথম মিসআন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় হচ্ছে এই বইটাকে অনেকেই হরর জনরার মধ্যে ফেলার চেষ্টা করে খুব, কিন্তু বেসিক্যালি কিন্তু বইটা হরর জনরার বই নয়। এ বই পড়ে আপনার কিন্তু ভয় লাগবে না, রাদার আপনার কষ্ট হবে যে একজন সায়েন্টিস্ট যার দরকার নেই একটা মৃত মানুষের হাত পা, গায়ের চামড়া, মাথার খুলি এইসব দিয়ে একটা প্রাণ তৈরি করার কিন্তু তার কোনো দরকার নেই, সেই প্রাণটা সে নিজে তৈরি করলো, নিজে থেকে, কেউ কিন্তু ফোর্স করেনি। সেই প্রাণটাকে তৈরি করার পরে এবার আপনি মৃত মানুষের হাত বা মাথা, গায়ের চামড়া দিয়ে একটা প্রাণ তৈরি করবেন, সে কি ঋত্বিক রোশনের মতন দেখতে হবে না উত্তম কুমারের মতো দেখতে হবে? সে তো বদখতই দেখতে হবে। সেরকম বানানোর পর যখন তার প্রাণ আসলো, এবার ধরুন একটা প্রায় 7 ফুট লম্বা বা 6.5 ফুট লম্বা একটা প্রাণী বানানো হলো, জন্ম দেওয়া হলো না, কিন্তু প্রাণী বানানো হলো মরা মানুষের সমস্ত কিছু দিয়ে এবং বিজ্ঞানের সাহায্যে। তারপরে সে যখন মানে জেগে উঠলো, তার যখন কনসাসনেস এলো, তার তো মুখের কোনো ভাষা নেই, সে তো কিছু বলতে পারছে না। তাকে তখন দেখে সেই সায়েন্টিস্টের তখন সম্বিত ফিরল, রে বাবা, আমি কি বানিয়েছি, এ তো খুব খারাপ জিনিস, একেবারে একে মেরে ফেলো। তুমি তাহলে প্রাণের জন্ম দিয়ে একটা পূর্ণবয়স্ক মানুষ তো বলতে পারি না, দেখতে একেবারেই বদখত যেমন হওয়া উচিত, দানোর মতন আর কি, ডিমানের মতন, তাকে তুমি বানালে, তুমি তাকে তারপরে ডিজন করছো আর কি, একটা ছেলে খেলা একটা প্রাণ নিয়ে। এবং তারপরে গিয়ে সে সেই যে মনস্টার যে তৈরি হলো আর কি, সেই মানে যাকে দেখতে মনস্টারের মতন, যার মনটা কিন্তু মনস্টারের মতন নয়, সে কিন্তু চাইছে তার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে, তার কাছে কোনো ভোকাবুলারি নেই, সে বলতে পারছে না, বোঝাতে পারছে না, তার বাইরে থেকে তার মানে চেহারাটা হচ্ছে দানবের মতন, সে কোনো কনভার্স করতে পারছে না। সে বেরিয়ে দেখলো যে খুব সুন্দর পৃথিবী, সে খুব এনজয় করলো, ভালো লাগছে যে মানুষ তাহলে বিয়ে করে, এখানে মানুষ যারা আছে আর কি, পুরুষ মহিলা বিয়ে করছে, তাদের সন্তান হচ্ছে, তাদের সারা জীবনের জন্য একটা করে বন্ধু পাচ্ছে। সে ফিরে গিয়ে তাকে বলল যে তুমি আমাকে যখন জন্ম দিয়েছো, আমাকে অন্তত একটা জীবনসঙ্গী দাও, আমার সঙ্গে তো কেউ কথা বলতে চায় না, আমাকে একটা জীবনসঙ্গী দাও যাতে আমি তাকে নিয়ে সুখে থাকতে পারি। সে কিন্তু নর্মাল কথাই বলছে, অ্যাবনর্মাল কথা কিছু বলছে না। তখন ফ্র্যাঙ্কেনস্টাইন আবার একটা ওই মেয়ে দানব বানাতে চাইলো, মানে দেখতে দানবের মতন বানাতে চাইলো, কিন্তু আলটিমেটলি দেখলো না, একে যদি বানাই তাহলে তো এ সারা পৃথিবীতে ধ্বংস করে দেবে সমস্ত কিছু, এদের বাচ্চা কাচ্চা হবে, এর ধরনের একটা রেস তৈরি হবে। ও যে প্রথম যাকে বানিয়েছিল, পুরুষ যে দানবটাকে বানিয়েছিল, তার সামনেই তার যে দানবীর জন্ম হতে পারতো তাকে সে মেরে দিল। এবার তখন সেই মনস্টার, তখন সেই দানব তখন বেরিয়ে গেল, সে প্রেম খুঁজতে চাইলো, সে তার একটা মেয়েকে একটু পছন্দও হলো, কিন্তু তার সঙ্গে তো কোনো মানুষ প্রেম ভালোবাসার সম্পর্কে যাবে না, তাকে দেখলেই সবাই মেরে ফেলার চেষ্টা করে। সে কিন্তু কাউকে মেরে ফেলার চেষ্টা করে না, করেনি প্রথমে, তাকে সবাই মেরে ফেলার চেষ্টা করে। এটা একটা, তো এই হচ্ছে সেটিং আর কি। আমার মনে হয় যে এই নভেলটা বেশিরভাগ মানুষের কাছেই মিসআন্ডারস্টুড থেকে গেছে আর কি। এটা কিন্তু ভয়ের নভেল নয়, রাদার একটা ডিসক্রিমিনেশনের নভেল, যেরকম ডিসক্রিমিনেশন আমরা সমাজে দেখতে পাই এবং যাদেরকে আমরা ডিজোন করি, দরকার নেই সমাজের থেকে দূর করে রাখো, এই সেই নানা রকম ডিসক্রিমিনেশনের পদ্ধতির মাধ্যমে আর কি, সেরকম টাইপেরই ব্যাপার। সে আলটিমেটলি খেপে গিয়ে তারপরে সে তার ক্রিয়েটারকেই মেরে ফেলার চেষ্টা করলো, এই তো ব্যাপারে। তো এরকম সিনেমা তো হামেশাই বলিউডে তৈরি হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে তৈরি হচ্ছে আর কি। তো আমার কাছে কিন্তু এটা হরর নভেল কখনোই লাগেনি, রাদার আমার মনস্টারটার প্রতি একটু মানে একটু না অনেকটাই বেশ মায়া এসেছিল, যে এরকমভাবে প্রাণের জন্ম দেওয়া কেন, যে প্রাণটা তো ও তো জন্মাতে চায়নি, তুমি নিজে বিজ্ঞানের সাহায্যে জন্ম দিয়ে তারপরে তুমি এইভাবে তাকে ডিজোন করলে, তাকে কোথাও একটা কিনারা লাগাও, তাকে একটা কোথাও সঠিকভাবে তার এটা ডিসপোজ করো, বা যাই হোক কিছু করো, তাকে সঠিক আবহাওয়াতে বাঁচতে দাও, এগুলো হয়নি। তো এই হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। আমার কাছে ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু একেবারেই ভূত তো নয়ই আর কি, কোনো রকম হরর আমি ফিল করিনি, রাদার আই ফেল্ট পিটি ফর দ্য মনস্টার। অ্যান্ড মানে আমি কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইনের প্রতি বেশ রাগ অনুভব করি আর কি, যতবারই আমি ফ্র্যাঙ্কেনস্টাইন পড়েছি, বেশ কয়েকবার পড়েছি। তো এই হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। এরপরে 6 নম্বর নভেল, হরর নিয়ে কথা বলবো, স্টিফেন কিং নিয়ে কথা বলবো, সেরকম তো হবে না, তাহলে সূর্য পশ্চিম দিকে যাবে। তার বই হচ্ছে দ্য শাইনিং। শাইনিং খুবই বিখ্যাত উপন্যাস আর কি স্টিফেন কিংয়ের,
ভয়ের উপন্যাস। এটাতে কিন্তু ভয় লাগবে। একটা ফ্যামিলির যে পুরুষটি আর কি, সে অ্যালকোহলিজমে আসক্ত ছিল, সে অ্যালকোহলিজম ছাড়িয়ে ফেলেছে, মানে যেটাকে ওরা বলে যে সোবার হয়ে উঠেছে। সে পাহাড়ে, একদম ভয়ানক পাহাড়ের কোলে একটা ওভারলুক বলে একটা হোটেল, যে হোটেলের নাম শুনলে এখন গায়ে কাটা দিতে পারে, তো ওভারলুক হোটেলে ও চাকরি পায়। কোন সময় চাকরি পায়? ওই ওভারলুক হোটেলটা বছরে 8 মাস খোলা থাকে, 4 মাস শীতের সময় বন্ধ থাকে। ওই 4 মাস হোটেলটা পাড়া দিতে হবে। ও চাইলে নিজের ফ্যামিলি নিয়ে যেতে পারে, ওর বউ আছে, ওর একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা কিশোর এই একটা বয়ঃসন্ধির জায়গায় রয়েছে। তারা তিনজনে ওখানে যায় এবং তারপরে কি হয়, যে হোটেলে ওই তিনজন ছাড়া আর কেউ থাকবার কথা নয়, সেখানে কি আরও কেউ আছে? তারা কি জীবিত, মৃত, নাকি অজীবিত, অমৃত, এরকম টাইপের ব্যাপার। খুবই ভালো বই, বেশ ভয়ের লাগবে। এটা নিয়ে স্ট্যানলি কিউব্রিকের সিনেমাও আছে, দ্য শাইনিংয়ের। শাইনিং সিনেমাটা উনি বানিয়েছিলেন, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, যদিও স্টিফেন কিংয়ের নভেলের যে এন্ডিং আর কিউব্রিকের মুভির যে এন্ডিং ছিল, দুটো সেম ছিল না। দুটোই দুটোর মতন ভালো। অবভিয়াসলি কিং একটা সোর্স মেটেরিয়াল, ইটস মাচ বেটার, আমার যা মনে হয়। তো এটা হচ্ছে ব্যাপার। এর পরের বইটা হচ্ছে স্টিফেন কিংয়ের আর একটা বই, মিজারি, MISERY, দুর্দশা আর কি। এটা কিন্তু কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট নেই, কিন্তু আমি যেটা বারবার বলি যে ভয়ের বই মানেই ভূতের নয়, এবং ভূতের বই মানেই ভয়ের নয়, এই জিনিসটা এখানে খুব ভালোভাবে বোঝা যায়। মিজারিতে কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট সেইভাবে নেই, কিন্তু যথেষ্ট ভয়ের। ব্যাপারটা হচ্ছে যে একজন বিখ্যাত লেখক, তিনি মিজারি বলে একটা ক্যারেক্টারকে নিয়ে প্রচুর বই লিখেছেন, একটা সিরিজ লিখেছেন, 7-8টা বই। সারা পৃথিবীতে সবারই মিজারি ক্যারেক্টারটাকে খুব পছন্দ, তাকে নিয়ে নানা রকম বই লিখেছেন। কিন্তু লিখতে লিখতে তার একটা সময়ের পর মনে হলো যে আমি সেই একই জিনিস লিখে যাচ্ছি, মিজারিকে নিয়েই লিখে যাচ্ছি, আমার এর থেকে কি আমার মুক্তি নেই কোনো? আমার তো অন্যরকম লেখাও লিখতে ইচ্ছা করে। কিন্তু ওর যে লয়াল ফ্যানবেস, তারা চায় যে প্রতি বছরই মিজারির নতুন উপন্যাস আসুক এবং তারা গোগ্রাসে গেলুক। লেখক আলটিমেটলি গিয়ে একটা বই লেখেন যেখানে মিজারিকে উনি মেরে ফেলেন, ক্যারেক্টারটাকে, জাস্ট ওখান থেকে বেরোনোর জন্য। এবং ফ্যাট পে চেক নিয়ে উনি পাহাড়ে ঘুরতে যান, পাহাড়ে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, মারাই যাচ্ছিলেন, কিন্তু একটি মেয়ে বা ভদ্রমহিলা, ওই বছর 30 এজ, তিনি এই লেখককে নিজের বাড়িতে নিয়ে যান। যখন লেখকের জ্ঞান আসে তখন তিনি নিজেকে পরিচয় দেন, তিনি হচ্ছেন এই লেখকের সবথেকে বড় ফ্যান, সবথেকে বড় ফ্যান। এবং তারপরে উনি যখন জানতে পারেন যে লেখকের ব্যাগে যে ম্যানুস্ক্রিপ্টটা রয়েছে, সেটা মিজারিকে নিয়ে লেখা একটা নতুন বইয়ের ম্যানুস্ক্রিপ্ট, এবং লেখক ঘোরাফেরা করে, মানে ট্রাভেল করে, মজা করে, চারিদিক দেখে এটাকে, পাহাড়টা দেখে যখনই শহরে ফিরবেন, এটা ছাপা হবে এবং এই বইটাতে মিজারি মারা যাবে, তখন অ্যানি উইকিস আর কি, ভয়ানক নাম, তো অ্যানি উইকিস ভয়ানক ক্ষেপে যাবে সেই মহিলা। তার কারণ তার মিজারির বই ভয়ানক প্রিয়। সে এটা মেনে নিতে পারে না যে এই পল শেলডন যে লেখক, তিনি মিজারিকে মেরে ফেলবেন। উনি লেখককে ওখানে আটকে দেন, তার ম্যানুস্ক্রিপ্ট ছিঁড়ে দেন, ক্যান ইউ বিলিভ দিস? ম্যানুস্ক্রিপ্ট ছিঁড়ে দেন এবং বলেন যে তুমি আমার সবথেকে বড়, মানে সবথেকে প্রিয় লেখক, আমি তোমার সবথেকে বড় ফ্যান, আমি তোমাকে বলছি মিজারিকে তুমি মারতে পারবে না, আমি তোমার ম্যানুস্ক্রিপ্ট ছিঁড়ে দিচ্ছি। লেখক কিছু করতে পারছিল পল শেলডন, কারণ তার অ্যাক্সিডেন্টে তার পা দুটো খুব জখম হয়েছে, তিনি বেড রিডেন ওই অ্যানির বাড়িতে। তো ম্যানুস্ক্রিপ্ট ছিঁড়ে দেন, বলেন যে আমি তোমাকে টাইপরাইটার দিচ্ছি এবং সেই টাইপরাইটারে তুমি নতুন মিজারির নভেল লেখো, যেখানে তুমি মিজারিকে বাঁচিয়ে তুলবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে সেই বই, সেইটা আমার হাতের কাছে, এই যে সেই টাইপরাইটার। এটা একদম নিউ ইয়র্কের বই আর কি, নিউ ইয়র্ক এডিশন আর কি, হার্ড কভার, পিছনে কিংয়ের অল্প বয়সীর ছবি। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তারপরে কি হলো, লেখক যখন লেখেন তখন কি, মানে লিখছেন নতুন নভেল আবার মিজারিকে বাঁচিয়ে তোলার জন্য, সেটা যদি অ্যানি উইকিসের পছন্দ না হয়, সেটা আবার ছিঁড়ে দিচ্ছে। এরকম করতে করতে আলটিমেটলি লেখকের কি হলো, মুক্তি কি আদৌ পেলো? পছন্দের মতন বই কি লেখা হলো আদৌ, নাকি ওখানেই জীবন শেষ হয়ে গেল? জানতে গেলে এই বইটা পড়তে হবে। সরি, খুব ভয়ানক বই, ভয় লাগবে, আতঙ্ক লাগবে, ভয়ের থেকে বড় কথা আতঙ্ক লাগবে। তো এটা হচ্ছে মিজারি। এরপরে স্টিফেন কিং, আবার স্টিফেন কিং ছোট একটা নভেলের কথা বলবো, স্কেলেটন ক্রিউ বলে একটা বই আছে, সেই বইটাতেও গল্পটা আছে। গল্পটার নাম হচ্ছে দ্য মিস্ট। এটা একটা লাভক্রাফটিয়ান হরর স্টোরি, মানে লং স্টোরি বলা যেতে পারে। একটা বিশাল লেকের ধারে বেশ কিছু ফ্যামিলি বসবাস করে, ফাঁকা ফাঁকা জায়গা আর কি, আমেরিকার বেশিরভাগটাই ফাঁকা ফাঁকা জায়গা। তো
তারা সব সুখে শান্তিতে রয়েছে। একটা যে ফ্যামিলিটা নিয়ে কথা বলছি সেখানে হাজব্যান্ড ওয়াইফ, দুটো বাচ্চা, মোস্ট প্রবাবলি, নট শিওর, বাট দুটো বা একটা বাচ্চা, যাই হোক। তারা একদিন সকালবেলা উঠে দেখতে পায় যে লেকের ওই দিক থেকে কুয়াশা আসছে, খুব নর্মাল কুয়াশার মতো। লেকের আশেপাশে মাঝে মাঝেই কুয়াশা থাকে আর কি, কারণ জায়গাগুলোই সেরকম, কিন্তু আজকে যেন মনে হচ্ছে কুয়াশাটা একটু বেশি, এবং সেই কুয়াশাটা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। কী আছে সেই কুয়াশার মধ্যে? সেই কুয়াশার মধ্যে কিন্তু বেশ কিছু লাভক্রাফটিয়ান মনস্টার আছে, যাদেরকে আমরা মনস্টার বলি, দানব বলি। সেই ধরনের কিছু জিনিস আছে যেগুলো কুয়াশার মধ্যে দিয়ে আসছে। কী হবে এদের? এটা নিয়েই গল্প। বইটা আপনি স্ট্যান্ডালোন কিনতে পারেন, অ্যামাজনে অ্যাভেলেবেল। 150 পাতার মতন গল্প। আর আপনি যদি মনে করেন যে স্কেলেটন ক্রিউ এই ছোটো গল্পের সংকলনটা কিনবেন, সেটাও কিনতে পারেন। তার মধ্যে মিস পাবেন, আরও অনেক স্টিফেন কিংয়ের হরর স্টোরি পেয়ে যাবেন আর কি। তো এটাও আমার খুব পছন্দ। এর পরের বইটা ড্রাকুলা, যেরকম ব্রাম স্টোকারের লেখা ভ্যাম্পায়ার স্টোরি এবং জনরা বেন্ডিং কাজ আর কি, ভ্যাম্পায়ার জনরাটাকে এস্টাবলিশ করেছিল, তেমনি স্টিফেন কিংয়ের একটা ভ্যাম্পায়ার স্টোরি আছে, সেটা হচ্ছে সেলেম স্লট। ভয়ানক বই, ভয় লাগবে। ভ্যাম্পায়ার স্টোরি একেবারেই বিস্তারিত গল্পের মধ্যে যাব না। ওই একটা টাউনে নতুন একজন আসবে, সে একটা বই লিখছে, এক ভদ্রলোক আসবেন, সে বই লিখছে। সেখানে ওই মফস্বল শহরটাতে এসে তিনি দেখতে পান যে একটা পাহাড় মতন আছে, তার চূড়ায় একটা ক্যাসেল রয়েছে। কী ব্যাপার সেখানে কারা থাকে, নাকি মানুষ থাকে, না অন্য কিছু থাকে, না কী ব্যাপার স্যাপার, সেই নিয়েই ব্যাপার। ছোট শহর যেরকম হয়, নানা রকম চরিত্র, নানা রকম তাদের চাওয়া পাওয়া আর কি। তার সঙ্গে ওই মফস্বল শহরই একটা মেয়ের সঙ্গে এই লেখকের একটা হালকা প্রেমের সম্পর্ক, এই সব কিছু নিয়ে আমরা ভয়ের মধ্যে ঢুকে পড়ি আলটিমেটলি, সব কিছু নিয়ে। তো সেলেম স্লট কিন্তু বেশ ভালো বই, বেশ ভালো বই। স্টিফেন কিং ওয়ান অফ দ্য বেস্ট আর কি। এটা বেরিয়েছিল 1880-তে। আচ্ছা, মিজারি গল্পটা বেরিয়েছিল, উপন্যাসটা বেরিয়েছিল 1980-তে বেরিয়েছিল হচ্ছে মিস্ট, আর মিজারি বেরিয়েছিল 1987-এ। শাইনিং বেরিয়েছিল 1977-এ। আর লাস্ট একদম লেটেস্ট সেটা হচ্ছে জশ ম্যালারম্যানের একটা বই আছে, হাউস অ্যাট দ্য বটম অফ দ্য লেক, নভেলা বেসিক্যালি। পড়েছিলাম, এটা 2014-এ বেরিয়েছিল, আমিও 2018-ফাটের দিকে পড়েছিলাম। আমার কিন্তু এই বইটা বেশ লেগেছিল। মানে দুটো ছেলে মেয়ে নতুন প্রেমে পড়েছে, লেক এরিয়াতে থাকে আর কি, ওখানটাতে প্রচুর লেক, কায়াকিং হয়। ওরা কায়াক নিয়ে একদিন লেকের এমন একটা পোর্শনে যাবে যেখানটাতে কিন্তু কেউ খুব একটা যায় না আর কি। তো সেখানটাতে গিয়ে ওদের স্কুবা নয়, স্কুবা ইজ ডিফারেন্ট, ওদের মোট কথা ডুবসাঁতার দেওয়ার পোশাক ছিল আর কি। ফোনটা চেপে ধরে বাজিয়ে চলে গেল। বাড়িতে ঝামেলা না হলে কেউ এইভাবে ফোন চেপে ধরে বসে থাকে না। যাই হোক, তো তাদের কাছে সাঁতারের পোশাক ছিল। সেই সাঁতারের পোশাক নিয়ে তারা লেকের ওই অংশটাতে ডিপে যাবে, আন্ডার ওয়াটার যাবে। আন্ডার ওয়াটার গিয়ে দেখবে যে একদম লেকটার তলায় ওখানে একটা বাড়ি রয়েছে। ব্যাপারটা ভাবুন, এক তো নির্জন জায়গা, চারিদিকে কোনো নেই, পুরোপুরি গ্রাম, লেক আশেপাশে, মানে লেক রয়েছে, লেকের আশেপাশ দিয়ে কিছু বাজার, কিছু ঘরবাড়ি রয়েছে আর কি। তার মধ্যে দুজন প্রেমিক প্রেমিকা, তাদের আবার বয়স অল্প, এই 17, 18, 19 এরকম বয়স। জলের তলায় নতুন প্রেম হয়েছে, জলের তলায় গেছে মজা করতে আর কি, ঘুরে বেড়াতে, দুজনে এক্সপ্লোর করতে গেছে আর কি, অ্যাডভেঞ্চার করতে। সেখানে গিয়ে দেখে সেখানে একটা বাড়ি, দোতলা বাড়ি রয়েছে, তার মধ্যে তারা ঢুকছে। কী আছে সেখানে, এটা নিয়ে গল্প। ছোট্ট একদম মানে নভেলা এটা, হাউস অ্যাট দ্য বটম অফ দ্য লেক। এই হচ্ছে মোটামুটি ইংরাজি বইয়ের যা রেকমেন্ডেশন আমার দেওয়ার ছিল। যেরকম বললাম যে ইংরাজি বই রিলেটেড এইগুলোর রিভিউ সবই আসবে, এখানে আসবে না আর কি। এটা বাংলা চ্যানেল, তো এখানে এত বেশি কিছু ক্লাসিক এখানেও আনবো, যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন এয়ার, আপনার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কিছু বই আনবো, ডিকেন্স আনবো কিছু, কিন্তু বিস্তারিতভাবে এখানে তো আসবে না। এটা বাংলা চ্যানেল, অবশ্যই বাংলা মাতৃভাষা, সেই ভাষার চ্যানেল। যদি এই ধরনের রিভিউগুলো দেখতে চান তাহলে কিন্তু হিজ লিটারারি উইজডমে আপনারা জয়েন করতে পারেন, সেখানে ওগুলো আসতে থাকবে টাইম টু টাইম। তো এই দুটো বাংলা বইয়ের রেকমেন্ডেশন লাস্টে অবশ্যই দেবো, সেটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। বাংলায় ভূতের গল্প তো আমি পড়ি না সেভাবে, এখন আর পড়া হয় না, পড়তে চাইও না অ্যাকচুয়ালি। কিন্তু উইথ ওয়ান এক্সেপশন, আমার কিন্তু অভিক সরকারের লেখা বেশ ভালো লাগছে, এবং অভিক সরকারের প্রায় সবগুলো বই ধীরে ধীরে কিনবো এবং পড়বো, এটা আমার ইচ্ছা আছে। এবং ইনকুইজিশন, এই বইটা আমি পড়ছি, দেখুন দেওয়া রয়েছে,
আমি ভেবেছিলাম যে এবারের ইয়ের মধ্যে মানে হ্যালোউইন আসার আগে ভোগ গল্পটা রিভিউ করবো। আমি ভোগ গল্পটাই পড়ছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি এর আগে ওনার একটা গল্পই পড়েছিলাম, সেটা এই বইটা থেকেই মনে হয় শোধ। এক মিনিট একটু চেক করে নিই বইটার উপন্যাসটার নামটা একটু। হ্যাঁ, শোধ প্রথম, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। ভোগ গল্পটাও কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম রিভিউ করবো, বাট টাইম ইজ আপ, পেশাগত কারণে পড়ে উঠতে পারলাম না। এখনও 22 পাতা পড়তে বাকি আছে, প্রায় 70 পাতার মতন গল্পটা, নভেলা টাইপের বলা যেতে পারে। আপনারা ভোগ না পড়ে থাকলে ভোগ অবশ্যই পড়বেন, এবং ইনকুইজিশন বইটাই পড়তে পারেন। প্রথম দুটো গল্প যখন ভালো বেরিয়েছে, আই এম শিওর যে বাকিগুলো ভালো বেরোবে। উনি কিন্তু বেশ রিসার্চ করে লিখছেন, লেখার মধ্যে একটা সততা আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সততার প্রতীক, যাক সেটা দেখ। সেকেন্ড বই হচ্ছে খোড়া ভৈরবীর মাঠ, এটাও কিন্তু বেশ ভালো বই অভিক সরকারের। এবং আমি তারপরে বৈচিত্র্য ওই ওয়েবসাইটটাতে আমি খোঁজ করে দেখলাম যে অভিক সরকারের প্রায় আরও 5-6টা বই আছে। তো আমি ধীরে ধীরে অভিক সরকারের বইগুলো ভূতের গল্প জনরাতে বা হরর জনরাতে আমি এগুলো পড়ব, সেটা আমি ধরে রেখেছি। এইবারে হলো না অভিকবাবুর লেখা রিভিউ করা। নেক্সট ইয়ারে যখন আবার এই আপনার কী যেন বলে, ভূত চতুর্দশী থেকে এই ইয়ে পর্যন্ত আসবে, হ্যালোউইন পর্যন্ত আসবে, সেই সময় বা তার আগেও করে দিতে পারি। 2 মাসে 3 মাসে একটা ভূতের গল্পের রিভিউ চলেই আসবে। অভিক সরকারেরই আসবে হয়তো, বাদ বাকি আর যদি কিছু পাই সেটাও হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বাংলায় কিন্তু আমি অভিক সরকার রেকমেন্ড করতে পারি, আমি পড়েছি নিজে। বাদ বাকি আরও অনেক আছে আমি জানি, সেগুলো আমার পড়া হয়নি, যার ফলে আমি তো নিজে না পড়ে রেকমেন্ড করতে পারবো না আর কি। সেটাই, যদি আপনাদের বাংলায় অন্য কোনো সিরিয়াস ভালো হরর স্টোরি জানা থাকে, বা যেরকম হচ্ছে এখন অনেক সায়ক আমান লিখছেন, নীরেন ভাদুরী নামে এক বয়স্ক ভদ্রলোকের কথা শুনতে পাই আর কি, পড়িনি কখনো। যদি সেরকম থাকে, জানা থাকে, আপনারা এখানে মতামত শেয়ার করতে পারেন, এটাই বলার মোটামুটি। আর এই আমাদের আজকে শেষ হয়ে গেল ভূতের ভৌতিক অশরীরী আতঙ্ক টাতঙ্ক। কাল থেকে আমরা নর্মাল যেরকম ক্লাসিক লিটারেচার, কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে পড়াশোনা করি, বা ডিফারেন্ট ইস্যুসে আমরা আলোচনা করি, তার মধ্যে ফিরে যাব। ভৌতিক অভিনন্দন সবাইকে, ভালো থাকবেন, ভালো বই পড়তে থাকবেন।